বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বেশ কঠোর কথাবার্তাই বলছিলেন এবং সেই কঠোর কথাবার্তা এখন অনেকটা বেড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের ভেতরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই স্বৈরাচার সরকার ও মেধাবী শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছেন, এই গণহত্যার দায় এখন আন্তর্জাতিক প্রাঙ্গণে কে দেবেন? এদিকে সরকার বিএনপি জামাত সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীদের ওপরে দায়ভার চাপাতে চাইলেও জাতিসংঘ ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়েছে এই স্বৈরাচার সরকারের ওপরে এবং এইটা নিয়ে জাতিসংঘ অটোমেটিকলি ডক্টর ইউনুস মামলাও দায়ের করেছেন এবং এই সরকারের পদত্যাগ চেয়ে এবং নতুন নির্বাচনের দাবি করে তিনি যে বিবৃতি জানিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমানে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার, যিনি ব্যক্তিগতভাবে বহুল আলোচিত বিজেপি নেতা সুব্রাহ্মণিয়াম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ। গত ২৬ জুলাই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে সুহাসিনী হায়দার প্রশ্ন করেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন? সে সম্পর্কে আমাদের একটি ধারণা দিন। আপিল আদালতের নতুন রায়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে। উত্তরে ডক্টর ইউনুস বলেন, আমি অলিম্পিক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পর এমন কিছু ঘটেনি। আমি সেখানে ছিলাম, কারফিউয়ের মধ্য দিয়ে এয়ারপোর্টে গেলাম। বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং এই পরিস্থিতিতে আমি বিশ্ব নেতাদের কাছে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় কিনা তা দেখার জন্য আবেদন করেছি। আমি এটা দেখে সহ্য করতে পারি না। লাখ লাখ বাংলাদেশি সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, তা আমি দেখতে পারি না। গণতন্ত্র মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। গণতন্ত্র হলো ধর্ম, রাজনৈতিক মতামত বা মতের অন্য কোনো পার্থক্য নির্বিশেষে সব মানুষকে রক্ষা করা। কোনো নাগরিক যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে চায় তাহলে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো আক্রমণের শিকার ব্যক্তিকে রক্ষা করা। আক্রমণকারীকে হত্যা করা সর্বশেষ বিকল্প, প্রথম বিকল্প নয়। আর বাংলাদেশ সরকার সেই বিকল্পেই সাড়া দিয়েছে। বিক্ষোভকারীরা কাউকে হত্যা করার জন্য বাইরে বের হয়নি। তাদের দাবি সরকারের কাছে অপ্রীতিকর হতে পারে, কিন্তু এটি সরকারকে তাদের হত্যা করার জন্য গুলি করার সুযোগ দেয় না। সুহাসিনীর প্রশ্ন, আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, জাতিসংঘকে এর সাথে জড়িত হওয়ার জন্য বলছেন। আপনি ঠিক কিভাবে তাদের ভূমিকা পালন দেখতে চান? ডক্টর ইউনুস বলেন, আমি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাচ্ছি না। আমি আশা করেছিলাম যে তারা তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক এবং অনানুষ্ঠানিক চ্যানেলগুলো ব্যবহার করে আমাদের নেতাদের সংযত করতে, গণতন্ত্রের আদর্শ থেকে গুরুতর প্রস্থান সম্পর্কে সচেতন করতে পারে। একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ফোন তুলে বলতে পারে সেখানে কি হচ্ছে। বন্ধুরা বন্ধুদের জন্য যে ধরনের কাজ করে সেটি ঠান্ডা করার কিছু উপায় যা মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে। নেতাদের মধ্যে বন্ধুত্ব আছে, বন্ধু হিসেবে কিছু করা যায়। সংকটের সময় ভালো উপদেশ না দিলে বন্ধু কিসের? ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধু, তবে ভারত আগেই বিবৃতি দিয়ে বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জবাবে ডক্টর ইউনুস বলেন, আপনি একজন পাবলিক ফিগার হিসেবে জনসম্মুখে এটি বলতে পারেন, তবে আপনি এখনও আপনার বন্ধুত্বকে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারেন।
প্রধানমন্ত্রীরা হয়তো একে অপরের সাথে কথা বলতে পারেন যদি তারা দেখেন যে কিছু ভুল হচ্ছে। আমাদের এখনো সার্কের স্বপ্ন আছে, আমরা একে অপরকে সাহায্য করি, আমরা একে অপরের জন্য সম্পর্ককে সহজ করি। আমাদের মধ্যে প্রাকৃতিক বন্ধন আছে। এক দেশে কিছু ঘটলে অন্য দেশে স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটতে পারে। আমরা যা দেখেছি তা হলো নিরীহ মানুষ নিহত হচ্ছে। এটা খুবই অদ্ভুত পরিস্থিতি। শিক্ষার্থীদের বিক্ষোভ মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে আনতে হবে কেন? এখন আপনি বলেন, ভিতরে কিছু শত্রু আছে। কারা সেই শত্রু? তাদের চিহ্নিত করুন এবং তাদের মোকাবেলা করুন। ছাত্রদের হত্যা করে সেটি নয়। একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও আইনের শাসন যেভাবে চলবে সেটি এরকম নয়। সুহাসিনীর প্রশ্ন, ভারতে বিশেষ করে 1971 সালের কোটা নিয়ে বিক্ষোভের বিষয়ে উদ্বেগ হলো যে এটি ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আপনি এটি কতদূর সত্য বলে মনে করেন? উত্তরে ডক্টর ইউনুস বলেন, এটি চিন্তা করাটা কল্পনাকে অনেক দূরে প্রসারিত করা হবে। কোটা আন্দোলনের সামান্যতম ছোঁয়াও নেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে। সমস্যা হলো গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের ভূমিকা। জনগণের মতামত প্রকাশের অধিকার রয়েছে এবং তাদের মতামতের জন্য তাদের হত্যা করার অধিকার সরকারের নেই। এ সময় সুহাসিনীর প্রশ্ন, প্রতিবাদগুলোকে যেভাবে মোকাবেলা করা হয়েছে তাতে আপনি আপত্তি করছেন। হাসিনা সরকার বলছে বিক্ষোভকারীরা নিজেরাই হিংস্র হয়ে উঠেছে, তারা পুলিশ পোস্টে আক্রমণ করেছে। জবাবে ডক্টর ইউনুস বলেন, যারা আইন ভঙ্গ করেন তাদের সাথে আপনি কিভাবে মোকাবেলা করবেন তার একটি পদ্ধতি রয়েছে, কিন্তু কিছুই বলে না যে আপনাকে এলোমেলোভাবে হত্যা করতে হবে। বিশ্বে এটি প্রথম নয় যেখানে কোনো সরকারকে বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। আমরা দেখি পুলিশ নিরপরাধ ছাত্রদের প্রতি হাত তুলে গুলি করছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আন্তর্জাতিক মহলে যে পরিমাণ তোলপাড় শুরু হয়েছে, জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত যে ভয়ঙ্কর বিবৃতি জানিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে, তাতে করে কিন্তু যে কোনো সময় এই সরকার ও সেনাবাহিনী সহ সকল স্বৈরচার বাহিনীর কিন্তু জয় বাংলা হতে যাচ্ছে। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। উনি যে আন্তর্জাতিক আহ্বান জানিয়েছেন, আমাদের মনে আছে যে এই ঘটনা যখন শুরু হলো তখন ডক্টর ইউনুস একটা আহ্বান জানিয়েছেন। আমাদের দেশে যেহেতু ইন্টারনেট ছিল না, এক্স্যাক্টলি আহ্বানটা আমরা পড়তে পারিনি, কিন্তু টিভি নিউজে দেখেছি পররাষ্ট্রমন্ত্রী সেটাকে কন্ডেম করছেন এবং বলছেন ডক্টর ইউনুসের এই আহ্বান রাষ্ট্রদ্রোহিতার সামিল। রাষ্ট্রদ্রোহিতার সামিল, সরাসরি রাষ্ট্রদ্রোহিতা বলেন নাই, আমি জানি না পররাষ্ট্রমন্ত্রী এতটা লাগাম কিভাবে মুখে রাখলেন। যাই হোক, সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন ডক্টর ইউনুস জবাব দিচ্ছেন, কোনো আনুষ্ঠানিক সাড়া পেতে আমি চাইনি। ওই আহ্বানের কথা বলছেন। আমি আশা করেছিলাম তারা তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক এবং চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন, গণতন্ত্র আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। বন্ধু প্রতিম অ্যাকশনের দিকে শুধু ফোন দিয়ে হাতে নিয়ে বলতে পারতেন বাংলাদেশে কি ঘটছে, বন্ধুর জন্য বন্ধু যা করে তা হলো পরিস্থিতিকে ঠান্ডা করা, যা জনগণের জীবন রক্ষায় সহায়ক হয়। নেতাদের বন্ধু আছেন, বন্ধু হিসাবে কিছু করা যায়। সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ না দেন, আপনি তাহলে কেমন বন্ধু? তার মানে উনি যেটা এক্সপেক্ট করেছিলেন, উনি ইনফ্যাক্ট ওই বিবৃতিতে আমরা পরে দেখেছি উনি আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশে এই নৃশংসতা, এই বর্বরতা, এই হত্যাকাণ্ড বন্ধ হয়। সেটা হয়নি। ভারতের কথা এসছে, ভারত বলছে অভ্যন্তরীণ বিষয়। আমি এই একটা জায়গায় ওনার জবাবটা আরেকটু বোল্ড হওয়া উচিত ছিল, ভারতকেও আসলে কন্ডেম করা উচিত ছিল। ভারত যে সবসময় অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশের সেই মানে মানে চরম একটা স্বৈরাচারী মাফিয়া সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেয়, সফট ঢঙে হলেও একটু সমালোচনা করা দরকার ছিল, কিন্তু ডক্টর ইউনুস সেটা করেননি। আমি এই জায়গাগুলোতে আর আগাচ্ছি না। যে জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে এটাই আসলে, এবং এটাকেই হেডলাইন করেছে মানব জমিন, সেটা হচ্ছে এরকম, মানে দাবির কথা এসছে, কোর্টের রায়ের কথা এসছে, এগুলো সবই কথা বলা হয়েছে। একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত? ডক্টর ইউনুস বলছেন, গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে। এই বিষয়ে আপনাকে নতুন করে রায় দেবার জন্য আমার কাছে কিছু নেই, ইঙ্গিত করছেন। কিন্তু উনি আরো স্পষ্টভাবে একটা পর্যায়ে বলেছেন, আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে, কি এমন আছে আপনি মনে করেন তাই এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে, গণতন্ত্রে আনতে পারে? উনি বলছেন জনগণের ম্যান্ডেট নিন অবাধ এবং সুষ্ঠুভাবে, এটাই।
জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন? তাকে যখন জিজ্ঞেস করা হলো, উনি খুব বোল্ডলি বলছেন, অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। যখন কোনো বিষয় কাজ করে না, তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে। আদতে তারাই দেশের মালিক। নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচনের না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন। খাঁটি নির্বাচন, এবং উনি আগেও একটা কথা বলে দিয়েছেন, অবাধে এবং সুষ্ঠুভাবে। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে, আওয়ামী এই অপশক্তির অধীনে কোনো নির্বাচনকে ডক্টর ইউনূস ইন্ডিকেট করেননি, এবং উনি মনে করছেন আরেকটা নির্বাচনই হলো বাংলাদেশের সমাধান, এবং সরকারের পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে আমাদের যে ধরনের একটা মডেলের কথা আমরা বলেছি, যে মডেল আমাদের দেশেই আবিষ্কৃত হয়েছিল, সেরকম একটা মডেলে নির্বাচনই বাংলাদেশকে ঠিক জায়গায় দিতে পারে। একদম এটাই হচ্ছে বটম লাইন। বাংলাদেশের আর কোনো রকম কোনো সেরে ওঠার, সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নাই। এখন ডক্টর ইউনূসের এই ব্যাপারটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হলো, উনি এখন প্যারিসে আছেন। প্যারিসে প্রচুর বিশ্ব নেতা গেছেন, বিভিন্ন লেভেলের লোকজন গেছেন। ওনার এখানে যোগাযোগ করার খুব গুরুত্বপূর্ণ স্কোপ আছে, এবং আমি ধারণা করি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ওখানে। এবং শুধু সেটা না, উনি যখন বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে আলাপ সামনে আনছেন, তখন আমরা খুব স্পষ্টভাবে ধারণা করতে পারি, যৌক্তিকভাবে, আমি জাস্ট এটা একটা স্পেকুলেশন, যে ডক্টর ইউনূস এই ধরনের কোনো বিষয় সম্পর্কে কি জানতে পেরেছেন? এই প্রশ্ন আমি করতে চাই, কারণ ওনার মতো কানেক্টেড মানুষ খুব বেশি নাই। আমরা খেয়াল করব, ভারত এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দীর্ঘদিন টিকিয়ে রেখেছে। এই নির্বাচনের আগেও সরকারের পতন হয়ে যেতে পারত, শুধু ভারত যদি আমেরিকাকে নিউট্রালাইজ না করত। এখন এই সাম্প্রতিক ঘটনার পর ভারতের পক্ষে এই সরকারের পুরোপুরি পক্ষে দাঁড়ানো, তাকে পুরো ব্ল্যাঙ্ক চেক দেয়া মে নট বি দ্যাট ইজি। ফলে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, যদি কিছু করতে চায়, সেই কাজ করাটা আমেরিকার জন্য এখন ইজিয়ার হওয়ার কথা। এবং ডক্টর ইউনূস যখন একটা নির্বাচনের আলাপ সামনে আনছেন, এটাকে আমি ইঙ্গিতবহ বলে মনে করি। এটা মানে যদি বাংলাদেশের মাটিতে এই আলাপ আনতে হয়, ডক্টর ইউনূসের চাইতে মানে মোক্ষম মানুষ, যোগ্য মানুষ, উপযোগী মানুষ আর কে আছে? সুতরাং আমি ওনার এই বক্তব্যটাকে জাস্ট, উনি রিসেন্টলি অপ্রেসড হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, সে কারণেই বলছেন, সেভাবে বলছি না। উনি বাংলাদেশের বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়েও উনি এই ইন্টারভিউতে কথা বলেছেন, কারণ তাকে সেটা জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু আমি মনে করি এই নতুন নির্বাচন চাওয়াটা ডক্টর ইউনূসের কাছে কোনো রকম যোগাযোগ, কোনো রকম কোনো তথ্য পাওয়ার লক্ষণ হতে পারে। এবং একই সাথে আমি শুরুতে যেটা বলেছি, প্রধানমন্ত্রী মানে হন্তদন্ত হয়ে হসপিটালে দৌড়ে বেড়াচ্ছেন, উনি সান্ত্বনা দিচ্ছেন, উনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা, যেটা বহুদিন পর, এই এত মৃত্যুর পর এসে প্রকাশ করলেন। এর আগ পর্যন্ত ওনার সহমর্মিতা। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।